শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় স্বস্তি ফিরছে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাসবিদ ও বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি, এবং আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাব। স্যার, আমরা আলোচনা শুরু করব তার আগে আজকের দিনের যে সংবাদ, তার প্রধান শিরোনামগুলো একটু আমরা দেখে আসি। আপিল বিভাগের রায়ের আলোকে কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি, এখন থেকে সরকারি চাকরির সব গ্রেডে কার্যকর হবে, জানালেন আইনমন্ত্রী। কাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে অফিস, আদালত ও ব্যাংক। ঢাকায় 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল। চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিত্তবানদের, খেটে খাওয়া মানুষ এবং নিম্নবিত্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের বিশেষ পাহারায় পাঠানো হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এবং কাল থেকে খুলবে শিল্প কারখানা, শ্রমিকদের নিরাপত্তা দেবে শিল্প পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী। আইডি কার্ড হবে কারফিউ পাস। স্যার, আমরা সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। এই যে আমাদের আজকের আলোচ্য বিষয়ে স্বস্তি ফিরছে, গত কয়েকদিনের যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, ঘরে বাইরেই বলতে হয়, ইন্টারনেটের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন, ঘরের বাইরে যাওয়া যাচ্ছিল না, এবং সারা দেশে যে সহিংসতা, তাণ্ডব, আন্দোলনের নামে যা, এই সব কিছু মিলিয়ে যে অবস্থাগুলো হলো, তারপরে জনজীবনে যে আতঙ্ক ছিল তার কাছ থেকে আজকে দেখা যাচ্ছে কিছুটা স্বস্তি, এবং যে কারফিউর নির্ধারিত সময় ছিল তারও সময়সীমা ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। সব কিছু মিলিয়ে আপনার কাছে শুনব। ধন্যবাদ আপনাকে। আপনার অনুষ্ঠানের যে শিরোনাম, তার সঙ্গে সবিনয় একটু দ্বিমত পোষণ করছি। বর্তমানে বা সাম্প্রতিক কালের বাংলাদেশ কি স্বস্তির বাংলাদেশ? আমার মনে প্রশ্ন আছে, সংশয় আছে, দ্বিধা আছে। কারণ হচ্ছে, কোটা নিয়ে একটা বরফ জমে উঠেছিল। সরকারের অনড় অবস্থান, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অনড় অবস্থান, এর পেছনে রয়ে গেছে হাইকোর্টের একটি রায় 5ই জুন। তারপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো। তবে তাদের নানাবিধ দাবির মধ্যে একটি ছিল যে কোটার সংস্কার। শেষ পর্যন্ত সরকারও জল ঘোলা করে অনেকটা যেন জল পান করবার মতো অবস্থা হলো, এবং ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 7 জন বিচারপতি, শিক্ষার্থীদের 5 জন আইনজ্ঞের কথা শুনবার পরে তারা যে রায় দিলেন, তাতে বরফ গলতে শুরু করেছে। বরফ গলা পানি দিয়ে নদী হবে কিনা, স্রোতস্বিনী হবে কিনা, তার জন্য আমরা অপেক্ষমান। এবং জহির রায়হানের সুন্দর একটি উপন্যাস আছে, বরফ গলা নদী। আমি যখন বাংলা একাডেমিতে কাজ করি, সেই উপন্যাসটির ইংরেজি অনুবাদ করিয়েছিলাম একজনকে দিয়ে, যাতে করে উপন্যাসটি বিদেশের বাজারে ছড়িয়ে দিয়েছিলাম আমরা। কারণ অনুবাদের জন্যে সরকারি অনুদান খুবই কম, তো যত সামান্য তার থেকে করেছিলাম। তো এখন এখানে অনেক প্রশ্ন এসে গেছে। এই মুহূর্তে আমার আপনার প্রশ্নের উত্তরে, স্বস্তি আমরা পাচ্ছি কিনা পুরোপুরি হয়তো আসছে না, কিন্তু গত কয়েকদিনের তুলনায় আমি বলছি বলা যায় যে অনেকটা, এই জন্যই বলছি ফিরছে, পুরোপুরি ফিরেছে সেটি বলিনি। তবে
একটি কথা হলো সরকার পরিস্থিতির বিবেচনায় যেমন বনওল তেমনি বাঘাতে তুল দিতে গিয়ে অনেকটা যেন তার কোয়ার্সিভ পাওয়ার যা আছে সরকারের অধীনে বা জবরদস্তিমূলক ক্ষমতা চূড়ান্ত ব্যবহার করেছে। একে অপব্যবহার করব বলবো কিনা তা ভবিষ্যতেই বলতে পারবে। তো কিন্তু এখানে সরকারের অনেকগুলো পক্ষ থেকে যে আশ্বাসগুলো দেয়া হয়েছিল তাতে কি আসলে ধৈর্য ধরার অবকাশ আবশ্যকতা ছিল কিনা? ধৈর্য ধরা যায় না, কারণ বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি শিক্ষার্থীদের এখানে আন্দোলনের মধ্যে আমি বলতে চাই একের ভিতরে দুই। কারণ একদিকে একাডেমিক আন্দোলন চলছে, তার মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে, ঢুকে তারা নাশকতা হিংস্রতার কাজ করলো। তবে একটি কথা, সরকারের বিলম্বিত বোধোদয়ের কারণে শনি প্রবিষ্ট হয়েছে, শনি ছিদ্র খোঁজে। এই ছিদ্রটা তৈরি করেছিলাম সরকার কর্মকাণ্ডের কারণে, যার ফলে অনেক দেরি করেছে সরকার। তো সেই জন্যে আর এই নাশকতা যে আছে এ সম্পর্কে জাহাঙ্গীর কবির নানক বলেছে সরকার প্রথমে হতভম্ব হয়েছিল। এটা আমার একটা বিপন্ন বিষয়। সরকারের হতভম্ব বলে চলে না বাংলাদেশে। সরকারকে জনগণকে বাঁচাতে হবে, কারণ সংবিধানের ৭(১) ধারায় বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তা আমরা জনগণ, সবার মালিক, এই রাষ্ট্রের মালিক। তো সরকারকে বসিয়েছি আমরা প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন করবেন। সরকার যদি হতভম্ব হয় তাহলে আমার হয়তো উনি বুঝেছেন দল হিসেবে আওয়ামী লীগ কিংকর্তব্য বিমূঢ় হয়েছে যে বিষয়গুলো, যে আক্রমণগুলো, যে স্থাপনায় আক্রমণগুলো হয়েছে, যেভাবে হয়েছে, মানে যে ধরনে হয়েছে, এটি আগে কখনো ছিল না, সেই জন্য হয়তো। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে যে সমস্ত স্থাপনায় আগুন দেয়া হয়েছে, আমি ভিডিও দেখেছি টেলিভিশনে, তাতে দেখেছি মনে হয়, আমি জানি না, একজন সামরিক বিশেষজ্ঞ আমার পাশে আছেন, তবে আমার ধারণা এই কাজগুলো গান পাউডার ছাড়া হয় না। একই কম সময়ের মধ্যে এত স্থাপনায় আগুন দেওয়া, এত গাড়ি, 53টি গাড়ি পুড়েছে সেতু ভবনে, এটা কি করে সম্ভব? গান পাউডার এবং প্রশিক্ষিত সুপরিকল্পিত নাশকতাকারীর পক্ষে এটা সম্ভব, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। চূড়ান্ত কথাটি এই পর্বে আমার, যে বাংলাদেশে গোয়েন্দা ব্যর্থতা। এখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বা ডিবি প্রায় অতিরিক্ত প্রধান হারুনুর রশিদও বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। আমার প্রশ্ন হচ্ছে, গোয়েন্দাদের কাজ হচ্ছে আগাম বার্তা দেওয়া, আগাম বার্তা পেয়ে জনগণ এবং সরকার যেন সতর্ক থাকে। তারা কি দিলেন? 15ই আগস্ট 1975 থেকে গোয়েন্দা ব্যর্থতা শুরু হয়েছে, হোলি আর্টিজান গোয়েন্দা ব্যর্থ, এইখানেও গোয়েন্দারা ব্যর্থ। তো তারা কি তথ্য দিল আমি বুঝি না। এই শেষ করছি আমি এখন, পরে দেখা যাবে। জি স্যার, আমি আসবো আবারও। মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আমি আপনার কাছেও আসবো। আমরা যে আজকের রাজধানীর বিভিন্ন জায়গায় যে স্বস্তির সুবাতাস কিছুটা হলেও দেখেছি, সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমাদের সহকর্মী আপেল মাহমুদ সেই প্রতিবেদনটি তৈরি করেছেন। আমরা বরং সেই প্রতিবেদনটি দেখে এসে আপনার সাথে আলোচনায় যুক্ত হব। আমরা সে প্রতিবেদনটি দেখব। কোটা নিয়ে আন্দোলনকারীদের নাশকতায় গত কয়েকদিনে আয়ের পথ বন্ধ ছিল পাঠাও চালক হেলাল উদ্দিনের। কারফিউ শিথিলের সময়টুকুই এখন তার উপার্জনের একমাত্র ভরসা। আমরা সাধারণ মানুষ কোনো কিছুই চাই না, আমরা চাই না কোনো প্রকার ক্ষমতা, আমরা চৌকিদার হওয়ারও চিন্তা করি না। আমরা একটাই চিন্তা করি, শুধু কেমনে দুই মুঠা খাবো আর স্বাভাবিকভাবে চলতে পারবো, এর বেশি কিছু না। রাজধানীর মধ্যে কম দূরত্বের বাহন লেগুনায় ছিল যাত্রীদের জন্য হাঁকডাক। যাতায়াত করতে হইতেছে প্রয়োজনের তাগিদে, কারণ আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে না বাইরে হতে পারতেছি না। দেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসুক আমরা চাই, আমরা তো আসলে দেশের বাইরে না, দেশের মধ্যে আছি। দেশ ভালো থাকুক, আমরা ভালো থাকি। সড়কগুলোতেও এখন
বাড়ছে সব ধরনের যানবাহন। দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত জরুরি অবস্থা শিথিল থাকায় নগরীর বেশ কয়েকটি স্থানে দেখা দেয় যানজট। কয়েকদিনের তুলনায় আজকে পরিস্থিতি একটু স্বাভাবিকই লাগছে। অন্যান্য দিন গাড়ি টাড়ি খুবই কম ছিল, আজকে তাও গাড়ি, প্রাইভেট কার, সিএনজি এসব দেখা যাইতেছে আজকে। হ্যাঁ, এখন তো ভয় নেই, এটা আপনারাও দেখতেছেন, স্বাভাবিকভাবে মোটামুটি চলতেছে গাড়ি ঘোড়া, এই তো দেখতেছে। যারা এতদিন পরিবারের সদস্যদের নিয়ে ঘরের বাইরে বের হতে পারেননি, তাদের অনেকেই ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। ভালো, আগের চেয়ে অনেক ভালো পরিস্থিতি। বাইরা আমরা খুব অশান্তিতে ছিলাম এই কদিন, এখন খুব আজকের থেকে একটু ভালো পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবসা যেহেতু আছে, ক্রেতা তো অবশ্যই প্রয়োজন। ক্রেতা দেশ স্বাভাবিক ছাড়া তো আর হচ্ছে না, সবকিছু ঠিকঠাক হইলেই আমরা ঠিক। রাজধানী সহ সারা দেশে সরকারি বেসরকারি সহ সব ধরনের প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবিও জানান তারা। নিরাপত্তাহীনতায় এতদিন ঘর থেকে বের হতে পারেননি মানুষ। তবে আমরা প্রতিবেদনটি দেখলাম, যে আলোচনা করছিলাম যে আসলে এই অবস্থাটি, যেটি স্যারও বলছিলেন যে এড়ানো যেত কিভাবে, কিংবা আন্দোলন তো আমরা বহু দেখেছি, কিন্তু এই যে আন্দোলন, আপনার কাছে বিশেষ করে সেই প্রসঙ্গটি জানতে চাইব। বাংলাদেশই তো আন্দোলনের ফসল। জি, বাংলাদেশি আন্দোলনের ফসল। সেই জায়গায় এই আন্দোলনের ক্ষেত্রে এবং অন্যান্য আন্দোলনের যে ভিন্নতা, সেই বিষয়টি দিয়ে যদি আপনি শুরু করেন। দেখেন, এড়ানো যেত কি যেত না সেটা কিন্তু আমার কাছে নিশ্চিত করে কিন্তু মনে হয় না যে বলা যায়। আচ্ছা, আমি বলতে পারছি না নিশ্চিত করে, এখানে বহুবিধ উপাদান এখানে কাজ করেছে। তার কতটুকুর উপরে কার কতটুকু নিয়ন্ত্রণ ছিল, ধরেন সরকারের অথবা যারা এটা করেছেন তাদের কতদিনের পরিকল্পনা নিয়ন্ত্রণ ছিল, এই নিয়ন্ত্রণটা কে কোত্থেকে কোথা কীভাবে নিয়ে ব্যবহার করেছে, এটি আসলে ঘটনা ঘটার পরে আমাদের অনেক বোধোদয় হয়, কিন্তু ঘটনা ঘটার আগে কিন্তু বোধোদয় হওয়া কঠিন কাজ। ধরেন আমরা 71 সালে অস্ত্র হাতে মাঠে যুদ্ধ করেছি। বাংলাদেশের যে অঞ্চলে অন্তত ছিলাম স্বচক্ষে আমরা দেখেছি। তো 53 বছর পরে এরকম একটি চিত্র আবার দেখতে হবে, সেটা কিন্তু প্রত্যাশিত ছিল না, আমরা ভাবি নেই। এবং এই 53 বছর এরকম চিত্র দেখিনি। হ্যাঁ, এর আগেও ঘটনা ঘটেছে, সহিংস রাজনীতি আমরা দেখেছি, সাংঘর্ষিক রাজনীতি দেখেছি, ইভেন বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে সেটাও দেখেছি, শহীদ মিনার ভাঙা হয়েছে সেটাও দেখেছি। এগুলো সবই মর্মান্তিক। এবং আপনি এই রাষ্ট্র রাজনীতির বিষয় কিন্তু এটাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। এবং রাষ্ট্র রাজনীতিতে কত কিছু হঠাৎ করে কিছু ঘটে না, যা কিছু ঘটে এর লিগেসি আছে, এর যোগসূত্র আছে, পরম্পরা আছে, এইভাবে ঘটে। তো আমি এই ঘটনার মানে কতগুলো বিষয় দেখে এখনও আমার কাছে তার প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজে পাচ্ছি না। এই কোটা বিরোধী আন্দোলনটি শুরু হয় 2018 সালে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তখন তারা আন্দোলন করছিলেন। দুটি ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমি যার উত্তরটা পাচ্ছি যে কেন এটা ঘটল। ছাত্ররা হঠাৎ করে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাড়ি আক্রমণ করলো, ভিতরে ঢুকে তস নস ভাঙচুর। 2018 সালের কথা বলছি, 2018 সালে আগুন লাগিয়ে পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন লাগলো যে আসলে এই কোটা থাকা রাখা না রাখার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ভাইস চ্যান্সেলরের কোনো সম্পৃক্ততা বা কোনো মতামত আছে কিনা, বা কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ আছে কিনা আমি তো জানি না, আমার জানা মতো নাই। তাহলে আমার প্রশ্ন যে আমাদের এই ছাত্ররা মেধাবী, সেটা আমি বিশ্বাস করি, এদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা 71 সালে যুদ্ধ করেছি। তো তারা মেধাবী, তাহলে তারা তাদের ভাইস চ্যান্সেলরের বাসা, যার এই কোটার থাকা রাখার কোনো সম্পর্ক নাই, সেই জায়গায় তারা এই আক্রমণটি কেন করলো? এই উত্তরটা কি পেয়েছেন আপনারা? খুঁজে বের করেছেন? এখন এই উত্তরটাকে তুমি পেন্ডিং রেখে আজকের ঘটনার উত্তর খুঁজতে যান, উত্তর পাবেন না। এই উত্তরের সাথে এটা জড়িত আছে। নেক্সট আরেকটি ঘটনা বলি, বাংলাদেশে 71-এ পাকিস্তান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বাংলাদেশের 4 লাখ নারীদেরকে তারা ধর্ষণ করেছে। কি করেছে আমরা জানি, এই বর্ণনা আমি যাচ্ছি না, কিন্তু সেটা কখনই সম্ভব হতো না
যদি এই বাংলাদেশের কতিপয় বা এক শ্রেণীর মানুষ তাদের সাথে সহযোগী না হতো, সহযোগী হয়েছে কী নামে? রাজাকার নামে। সহযোগী হয়েছে কিছু নামে? শান্তিকৌটি নামে। সহযোগী হয়েছে কিভাবে? জামাতের নামে। সহযোগী হয়েছে কীভাবে? মুসলিম লীগের নামে। হ্যাঁ, হয়েছে। এবং আজকের আপনারা সেই বাংলাদেশ দেখেননি। আজকের বাংলাদেশ আছে গ্রামে, ইউনিয়নের রাস্তাঘাট, সেখানে গাড়ি যেত না। পাকিস্তান আর্মি এই কিছু শহর কেন্দ্রিক ছাড়া গ্রামে যাওয়ার সাহসই পেত না। এই রাজাকাররা এরা পথ দেখে নিয়ে গেছে, মানুষের বাড়ি দেখিয়ে দিয়েছে এইটা আওয়ামী লীগ, অথবা কখনো কেউ ব্যক্তিগত শত্রুতার বশত দেখিয়ে বলছে এটা আওয়ামী লীগ, এটা মুক্তিযুদ্ধের বাড়ি ইত্যাদি বলেছে। এই রাজাকাররা আমাদের মা বোনদের টেনে নিয়ে পাকিস্তানি হাতে তুলে দিয়েছে। এই ঘটনা এখন আমাদের নতুন প্রজন্ম কতটুকু জানি না, কিন্তু আমি ব্যথিত হয়েছি যে কারণে, যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটি হলো যে 2018 সালের কথা, এখন কথা না, আমি একটু মনে রাখবেন 2018 সালের কথা বলছি। তখন যখন আন্দোলন করছিল কিছু ছাত্র খালি গায়ে, তারা দেখলাম বুকে এবং পিঠে লেখা আমরা রাজাকারের সন্তান। 2018তেই সেটি? হ্যাঁ, 2018 সালে আপনি রিওয়াইন্ড করেন, জি, ওখানে এখানে লেখা ছিল এখানে রাজাকারের সন্তান। তো রাজাকাররা এত কিছু করলো, তারপরে তারা রাজাকারের সন্তান হিসাবে গর্ববোধ করছেন। এই বিষয়টা আমি শুধু বিস্মিত, আশ্চর্য, এবং কেন আমাদের এই মেধাবী ছেলেরা এরকম গর্বে। হ্যাঁ, যেহেতু রাজাকার ছিল, কেউ রাজাকার ছিল থাকতে পারে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু কিন্তু যারা 4টি অপরাধ করেছে তার বাকি সবাইকে ক্ষমা করেছিলেন। এবং এই দেশে তো এমন করা হয়নি যে রাজাকারের সন্তানদের কোনো চাকরি দেওয়া হবে না, রাজাকারের সন্তানদের এটা নাই ওটা নেই, এরকম কোনো অর্ডার, কোনো কিছু হয়নি। তাহলে তারা এই আমরা রাজাকারের সন্তান, এই রাজাকারদের কীর্তি অপকীর্তি জানার পরেও তারা সত্যিকার রাজাকারের সন্তান কিনা আমি জানি না, কিন্তু তারা এইটা দেখে কেন দিল? সুতরাং এই প্রশ্নের উত্তরটা আমি পাই না। সুতরাং এই প্রশ্নগুলোকে সাথে আপনাকে সংযুক্ত করতে হবে। এবার কেন কীভাবে ঘটল দেখেন, সব পক্ষেই দোষ আসে, এক হাতে তালি বাজানো বলে বাংলায় একটা কথা আছে, এটা আমরা শুনে আসছি, ছোটোবেলা থেকে পড়ছি। তো দেখেন, আমি প্রথমে যে কথাটা বলি, প্রথম যুগে যে ঘটনা ঘটলো সেখানে সরকারের অবস্থান এবং ছাত্রদের দাবির অবস্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান ছিল না। অর্থাৎ যখন 5 জুন হাইকোর্ট 2018 সালে সরকারের যে আদেশটি বাতিল করে দিল, অর্থাৎ সরকার কোটা বাতিল করে দিয়েছেন, হাইকোর্ট বলল যে এটা অবৈধ আদেশ। তো সেটা যদি হলো, কিন্তু সঙ্গে সঙ্গে কি হলো, সরকার আপিল করলো। কী আপিল করলো? এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। অর্থাৎ সরকারের অবস্থান কোটা বাতিলের পক্ষে, অর্থাৎ আমরা সরকার বলতেছি আমরা কোটা বাতিল চাই। তাহলে হওয়ার পরে এখন গেল আপিল করলে, আপিল বিভাগ বললো যে আপনাদের আপিলটা আমরা 4 সপ্তাহ পরে শুনবো, 7 আগস্ট শুনবো। 7 আগস্ট। তারপরে এখন কথা বলতে পরবর্তীতে অনেক কিছু ঘটেছে, কিন্তু এটাও আমি মনে করি রাষ্ট্র রাজনীতির জন্য ভালো হয়নি। কারণটা হলো যে আপনি সুপ্রিম কোর্ট বলেন, আইন, তাকে যদি জোর করে বা অন্য কোনো কায়দায় আপনার প্রভাব বিস্তার করে তাদের কার্যক্রম করতে বাধ্য করেন, তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক নয়। তখন তাদের স্বাধীন সত্তার নিয়ে মানুষের আস্থার অভাবের সৃষ্টি হয়। তো যাও, সেই কথায় যাচ্ছি না। তাহলে আমাদের মেধাবী ছাত্ররা কি বললেন? না, আমরা কিছুই মানি না, আমরা আদালত মানি না, আমরা সুপ্রিম কোর্ট মানি না, আদালত মানি না, কোনো কিছুই মানি না, আমরা 4 সপ্তাহ অপেক্ষা করতে না, আমরা যা বলছি সেটা এখনই হতে হবে, এক্ষুনি হতে হবে, আজই হতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণটি না, আমি ভাষণের কথা রাখেন, সেখানেও তো বলেছিলেন না যে সেটা ভাষণ প্রধানমন্ত্রী কয়েকদিন পরে দিয়েছেন, আমি প্রথম দিকের কথা, যেটা যখন শান্ত ছিল পরিবেশ। এখনই হতে হবে, এক্ষুনি হতে হবে। হাইকোর্ট মানে, সুপ্রিম কোর্ট মানে না, আমরা যা বলছি তাই হতে হবে, এবং এখনই সেটা হতে হবে। তো এটা যদি হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা তো থাকে না, ভেঙে পড়ে। অর্থাৎ কোনো একটি পক্ষ, আমি ছাত্রদের কথা, আরও দেশে বহু স্বার্থশীল গোষ্ঠী আছে, বহু অলিগার্ক বলি আমরা, গোষ্ঠী আছে। সেই গোষ্ঠীরা যদি এরকম উদাহরণ সৃষ্টি হয় যে রাস্তায় নেমে আমরা যদি এরকম শক্তি প্রদর্শন করতে পারি, সব অচল করে দিতে পারি, আমরা যা চাইব তাই হবে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা থাকবে না, রাষ্ট্র ভেঙে পড়বে। সুতরাং এটা অত্যন্ত একটা খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে।
সুতরাং সেই জায়গা থেকে, এবং তারপরে কিন্তু দেখেন তাদের যে দাবি দেওয়া সংস্কারের দাবি, এটার প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা সহানুভূতি সৃষ্টি হয়েছিল। ইভেন টু দ্য এক্সটেন্ট, আমি আমার জায়গা থেকে বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি সেক্টর কমান্ডার্স ফোরাম, আমাদের একটা সংগঠন আছে, আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের অভিভাবক হিসাবে কাজ করি। আমরা একটা আনুষ্ঠানিক বিবৃতিতে বললাম যে কোটা বিরোধী আন্দোলন, ওদের যে দাবি সংস্কারে, এটার সাথে আমরা একমত, এর যৌক্তিক সংস্কার আছে। তাতে আমরা মুক্তিযোদ্ধারাও বলছি এই যৌক্তিক সংস্কার হওয়া উচিত। তাহলে আমার কথাটা হলো, আপনি একটু বিষয়ে টু দি পয়েন্টে বিষয়গুলো দেখতে হবে। কেন ভায়োলেন্সে গেল? ভায়োলেন্স ইজ নো সলিউশন, ভায়োলেন্স ইজ দ্য রেড লাইন। কোনো অজুহাতে আপনি ভায়োলেন্স করতে পারেন না। তো তাহলে কি হলো, হঠাৎ করে কয়েকদিন তো খুব সুন্দর গেল, সবাই সহানুভূতি ছিল, হঠাৎ করে তারা কী কর্মসূচি দিল, আমাদের সব রাস্তা বন্ধ, রেল লাইন বন্ধ, সব কিছু বন্ধ করে দেওয়া হবে এবং সেটা জোর করে দেওয়া হবে, অর্থাৎ ব্লকেড। ব্লকেট যেটা বলে, ব্লকেট মানে রাস্তার রেল গাড়ি ঘোড়া কেউ চলতে পারবেন না। তারা গণতান্ত্রিক অধিকার বলে সেই আন্দোলন করছিলেন এবং তাদের প্রতি মানুষের সহানুভূতি ছিল, যেটা আমি আমরাও সহানুভূতি প্রকাশ করেছি। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আপনি দাবি দেওয়া করেন, আন্দোলন করেন, সবই করেন, আপনি জোর খাটিয়ে আর একজনের স্বাধীন চলাফেরার উপর হস্তক্ষেপ করবেন, জোর করে আক্রমণ করবেন বা তাকে বলবেন যে আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, এটি কি গণতান্ত্রিক আচরণ? পৃথিবীতে কেউ বলতে পারবে যে হ্যাঁ আপনি করেন, আপনার দাবি দেওয়া করেন, আমি সমর্থন করতেও পারে, না করতে পারে, কিন্তু আপনি আমাকে বলবেন যে ঘর থেকে বেরোতে পারবেন না, আপনি আমরা যা বলছি তাই মানতে হবে? এটি কি রাষ্ট্র ব্যবস্থায় চলে? চলে না। সুতরাং তারপরে যা ঘটলো আমরা তো দেখলাম, তারপরে ঘটলো, অবশ্যই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত থাকেন তাদের কথাবার্তায় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত এবং তারা আনুষ্ঠানিকভাবে যে কথা বলেন তারা ব্যক্তি হিসেবে কথা বলেন না, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অবস্থান থেকে কথা বলেন। এখানে হাসি তামাশার কথা বলারও সুযোগ নেই, বা আমরা ঘরোয়া আলাপ যেভাবে করি, কথার কথা বললাম, কথার কথা আপনি আনুষ্ঠানিকভাবে বলতে পারেন না, কথার কথা আপনি যখন ড্রয়িং রুমে বসবেন তখন বলতে পারবেন, বলা চলে না। সেই বিষয়টি আমার মনে হচ্ছে দূরদৃষ্টির অভাব আমি দেখেছি, অপরিপক্কতার চিহ্ন আমি দেখেছি সেখানে। কিন্তু তাই বলে এটাও তো মেনে নেওয়া যায় না, যেটা বলছি আমি রেড লাইন, আপনি কারো প্রতি ক্রুব্ধ হয়ে আপনি রাষ্ট্রের সম্পদ, জাতীয় সম্পদ ধ্বংস করে দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন, এটা তো হতে পারে না, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা তো এক ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রের নিরাপত্তা, মানুষের নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারাই করে থাকুক না কেন। সেটা এখনও চিহ্নিত হয়নি, আমরা প্রত্যাশা করে চিহ্নিত হবে। তো সেই জায়গা থেকে আমার কথা হলো যে এটা কেন হলো সেটা বের করা উচিত, এটা বের করা উচিত। এই সমস্ত পরম্পরার যোগসূত্র করে সব কিছুকে বিবেচনায় এনে, ওই 18 সাল থেকে শুরু করে সব কিছু বিবেচনায় এনে আজ পর্যন্ত যা ঘটেছে সেটার একটা ব্যাপক বিচার বিশ্লেষণ একেবারে আইনি কাঠামোর মধ্যে হওয়া উচিত। এই যে বিচার বিভাগে যে তদন্তটি করেছেন, আমরা প্রত্যাশা করি যে বিচার বিভাগের তদন্তটা হবে, এটা জনসমক্ষে আসবে, কারা এই কিছু অতিরিক্ত যদি কেউ করে থাকে সেটাও যেমন বের হবে, কেন এত জীবনের হানি হলো সেটাও যেমন বের হবে, একইভাবে কারা পিছন থেকে বা কারা সামনে থেকে অবলম্বন করে যেভাবেই হোক না কেন এই রাষ্ট্রের ধ্বংস, এই সম্পদ কোনো মন্ত্রীর সম্পদ নয়, এই সম্পদটাকে এই সম্পদ কোনো ব্যক্তির সম্পদ নয়, এটা কোনো নেতার সম্পদ নয়, এটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ জনগণের করের টাকায় সেটি হয়েছে এবং আবার যখন এটি করতে হবে তখন আমাদের করের টাকাই সেটি করতে হবে। জি, আমি আবারও আসবো, একটা বিরতি নিয়ে আসবো আমরা এই আলোচনায়। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যার, যে আলাপটি করছিলাম, এই যেই স্থাপনাগুলোর দিকে যে আক্রমণ হলো এবং যে ধ্বংসযজ্ঞ চালানো হলো, একটা তো আছে প্রাণহানি, সেটি তো হয়তো অপূরণীয় ক্ষতি হয়, যেটি আর কখনোই পূরণ করা যাবে না। কিন্তু এই যে পূরণ করার যে বিষয়গুলো, সেটিও তো দীর্ঘমেয়াদে অনেক সময় লাগবে এবং যে স্থাপনাগুলো হয়েছে সেটিও তো অনেক
আমাদের প্রতীক্ষার ফসল বলতে পারি আমরা, যে জনজীবন একটা স্বস্তি আনছিল যে বিষয়গুলো, সেই জায়গায় আক্রমণগুলো, এটিকে কি আপনার কাছে মনে হয় কিনা যে পরিকল্পিতভাবেই সেটি হয়েছিল? যদি পরিকল্পনা হয়ে থাকে তাহলে কোন বিবেচনা থেকে সেটি করা হলো? ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে বলবো, সুপরিকল্পিত এবং সুশিক্ষিত যারা বহুদিনের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করতে গিয়ে। তো এখন কথা হচ্ছে কোন উদ্দেশ্য হাসিলের জন্য? কোন উদ্দেশ্য হাসিলের জন্য? উদ্দেশ্যটা একটাই ছিল যে বাংলাদেশকে একটু বেকায়দায় ফেলা, দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে। আচ্ছা, আরেকটি কথা বলি, 2018 আমি বিশ্ববিদ্যালয়ের কাছেই থাকি, কাটাবরেমে। ঘটনাটা 2018-তে সরকার বাতিল করেছিল প্রজ্ঞাপন জারি করে কোটা। তো কোটা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বাড়ি ভাঙচুর হয়নি, অন্য কোনো বিষয় নিয়ে। আপনি ওই আন্দোলনের সময় হয়েছে, যারা আন্দোলন করেছিল তারাই করেছে, এখন তারাই করেছে, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো কিছু ছিল কিনা সেটা আমার জানা নেই। তথ্যটা আপনার জানা না, কারণ আমি বিশ্ববিদ্যালয়ের অংশ, এখনো অনেক কিছুতেই সম্পৃক্ত। তো কেন করবে? সরকার তো বাতিল করেছে কোটা। কোটা যদি বাতিলই করে থাকে, বাতিলের আগে না, বাতিলের আগে হয়েছে আক্রমণটা। বাতিলই করেছে। তারপরে সমস্যার বাদালো হাইকোর্টের রায়। না, সেটা তো পরে, স্যার যেটি বলছে 2018 কথা। না, এই যে 5ই জুন, না না, আমি এই বছরের কথা বলছি না তো, 2018 সালের কথা বলছি। 18 সালে বাতিলই করলো সরকার। হ্যাঁ, সেই বাতিল করার আগে ভাইস চ্যান্সেলর বাসায় আক্রমণ হয়েছিল, হতে পারে, আগুন দেওয়া হয়েছিল। না, আমি কিন্তু এই বছরের কথা বলছি না। ভাইস চ্যান্সেলর করণীয় কিছু নাই, সেটা ঠিক আছে, আপনি ঠিক বললেন, ঠিকই আছে। কিন্তু আমি কিন্তু ওইটা বলছি না, বোধহয় একটু হয়ে গেছে কিনা, বোঝার ভুল হচ্ছে কিনা, যে এখনের কথা বলিনি আমি, এই বছরে না। এটা 2018 সালে যে আন্দোলন শুরু হলো, আন্দোলন শুরু হলে তখন, অর্থাৎ এই যে সরকার যে বাতিল করলো, বাতিল হওয়ার আগে, অর্থাৎ বাতিল অর্ডারটা প্রজ্ঞাপনের যার আগে, সরকার তো সময় নিছে, কালক্ষেপণ করেছে, তো তার আগে আক্রমণটি হয়েছিল 2018 সালের আগে। এখন হলো সহিংসতা শুরু। জি, প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তৃতা যেদিন দিলেন, সেদিন আমি একটু চ্যানেলে কথা বলে বাড়ি ফিরছিলাম। এটা কোন সালের কথা? এই যে এইবারের কথা, এইবারের কথা বলছি, 18 সালের না, সাম্প্রতিককালে। আমি বলছি 18 সালের কথা। দেখি হলে হলে সমস্যা। আচ্ছা, তারপরে আরেকজন মন্ত্রী উস্কানি দিলেন ছাত্রলীগই যথেষ্ট, তারপরে ছাত্রলীগ পেটালো এদেরকে। তো যার ফলে ঘটনাটা ঘটে গেল এবং সহিংস হয়ে গেল। সহিংসতা যদি ইতিহাস খুঁজতে যাই, এভাবে ঘটনা পারম্পর্য আমাকে বিচারে নিতে হবে। আর একটি কথা হচ্ছে এখানে, প্রথমত কেন হলো সহিংসতা, এবং ওই যে বাইরের শক্তি অনুপ্রবেশ করলো কেন, অনুপ্রবেশ করে যে ধ্বংসটা যজ্ঞ চালালো, যা দেখলে খুবই কষ্ট পাই, কারণ এগুলো মেরামত করতে হবে আমার টাকাই হয়েছে, সরকারের টাকা না, সরকারের ইচ্ছা এবং পরিকল্পনা, কিন্তু টাকাটা আমার। কারণ বাংলাদেশের মানুষ সংবিধানের 7(1) ধারা অনুযায়ী মানুষ হচ্ছে সব ক্ষমতার অধিকারী। সেই ক্ষেত্রে সরকারও না, দলও না, সামরিক বাহিনী না, বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউই না, মানুষকে দেওয়া হয়েছে। তো সে মানুষকে সর্বোচ্চ রাখতে হলে আমাকে দেখতে হবে যে মানুষের জন্য কি করছি আমি। যেমন মেট্রো রেল, আপনি মেট্রো বলেন, সারা বিশ্বের কাছে গর্ব, অবশ্যই গর্ব আমার। আমরা পদ্মা সেতু, বিশ্ব ব্যাংক মুখে লাথি দিয়ে আমরা পদ্মা সেতু বানিয়েছি, কিন্তু মেট্রো রেলে কজন চড়ে, মানুষের জন্য কাজ হয়েছে কিনা সেইটা কথা। কিন্তু তার চেয়ে বড় কথা, আমার স্থাপনা আমার অর্থে নির্মিত হয়েছে সেতু ভবন, এটা ধ্বংস ব্যবস্থাপনা কারো আছে বলে আমি মনে করি না, কিন্তু করা হয়েছে। যেমন বিটিভি 6 তলা পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, বিটিভিতে আমি যাই। সরকারের ব্যর্থতা হচ্ছে এই স্থাপনাগুলো, এতদিন আন্দোলন চলছে কিন্তু প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাই। যেমন বেতারেও যাই,
বেতারে কোনো প্রতিরক্ষার ব্যবস্থা নাই, টেলিভিশনের প্রতিরক্ষার ব্যবস্থা নাই, এতদিন আন্দোলন চললো কেন ব্যবস্থা নাই? আর আমি একটা বলেছি যে গোয়েন্দা তথ্য, আপনি সেটি বলেছেন। সবসময় আমার প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো স্যার আচ্ছা, আপনার কাছে। আমি একটু শুনে আসি যে জনাব মেজর জেনারেল মাহমুদ আলী শিকদার, আমি যে বিষয়টি প্রথম ভাগেই বলছিলাম যে আন্দোলনের যে মানে সহিংসতার যে প্যাটার্ন যেটি আমরা বলছিলাম, যে আন্দোলন তো আমরা বিভিন্ন সময় দেখেছি, দাবি আদায়ের আন্দোলন, এবং সবসময় অহিংস হবে তা না, সহিংসতাও হয়। কিন্তু এবারকার যে সহিংসতা, তাতে আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক বা সামরিক বিশ্লেষক হিসেবে খুব ট্রেন্ড, স্যার বলছিল যে খুব প্রশিক্ষিত লোকদের দ্বারা, বিশেষ করে যেমন জেলখানায় যেটি কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার, নরসিংদী, আমরা বলছি যে কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার এবং অন্যান্য কারাগারের ক্ষেত্রে তো নিরাপত্তায় এক ধরনের বেষ্টনী থাকে, এবং কারাগারের ভেতরে প্রধান ফটক, তারপরে ওয়ার্ড, এবং ওয়ার্ডগুলোর ভেতরে তালা থাকে, এবং সেই তালাগুলো কীরকম থাকে সেটিও আপনার। এই সব কিছু এত কিছু ভেদ করে মানে সবাইকে বের করে নেওয়া হলো এবং অস্ত্র লুট করা হলো, এবং সেই অস্ত্র দিয়ে পরবর্তী দেখা যাচ্ছে ডিসি অফিসে আবার হামলা করা হয়েছে, নারায়ণগঞ্জে পিবিআই অফিসে, থানায় হামলা করা হয়েছে, বনশ্রীতে এবং অন্য জায়গায় পিবিআই অফিস, থানা, এইগুলোর ব্যাপারটা একটু বলবেন। আমি একটা উদাহরণ দিলে বোধহয় উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। জি প্লিজ। মৌলানা সাইদুর রহমান, জঙ্গি গোষ্ঠী জেএমবি, জামায়াতে উলামা বাংলাদেশের আমির, তাকে 2010 সালে গ্রেফতার করা হয়েছে, এবং সে স্বীকার করেছে যে তারা জঙ্গি তৎপরতার সে সভাপতি, কাগজপত্র পাওয়া গেছে। তাকে 2010 সালে আটক করে আসে। ঠিক একইভাবে 2013 সালে আটক করা হয় জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। জি। তো এরা 2013, 14, 15 সালে কী ধরনের জঙ্গি তৎপরতা চালিয়েছে আমরা সবাই জন্য দেখেছি, ঘটনা সবই জানি। তাহলে তারা হলো তাদের নেতা, এই জঙ্গিদের যারা মানুষকে হত্যা করেছে, কিলিং করেছে, অমুকের বাড়ি গিয়ে হত্যা করেছে, তাদের সাথে মতের অমিল, তো সেই ফারুকি, ওই আলসানাল্লাহ, তারাকে হত্যা করেছে, এটা তো সবাই আমরা জানি। তার মানে এটা দুর্ধর্ষ জঙ্গি অপরাধী। তাহলে আমরা কিন্তু পত্রিকায় সচিত্র প্রতিবেদন দেখেছি যে জেলের মধ্যে বসে এই দুইজন সলা পরামর্শ করছেন, কথাবার্তা বলছেন, এবং ওখান থেকে তাদের বাইরে যারা আছে তাদেরকে সলা পরামর্শ, উপদেশ দিচ্ছেন কাজকর্ম। তাহলে এই ঘটনা জেলের মধ্যে এত দুইজন সংঘর্ষিক সরস্ত দুর্ধর্ষ সন্ত্রাসী নেতা, তাদেরকে এক জায়গায় বা কেন রাখা হলো? তারা কিভাবে সুযোগ পেল? তারা মোবাইল কোথায় পেল? তো এই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে ভূতটা কোথায়, হ্যাঁ, ভূতটা কোথায়। সুতরাং সেই প্রশ্নটিকে আমরা বরাবরই কিন্তু আমরা বলে আসছি। কিন্তু তারপরে প্রশ্নটা হলো যে নিরাপত্তা, সাধারণ নিরাপত্তা যেটা সব সময় থাকার কথা, সেটা তো একটা স্ট্যান্ডিং এসওপি আছে প্রত্যেক প্রতিষ্ঠানে, সেই অনুসারে নিশ্চয়ই নিরাপত্তা গার্ড সেটা ছিল। কিন্তু এই ধরনের যে আক্রমণটি হবে সেটি আমি ধরে নেব যে তারা অনুমান করতে পারেননি যারা ওখানে দায়িত্বে ছিলেন। গোয়েন্দারা কি করলেন? কিন্তু সেই কথাটাই আমি আসছি। সেই কথাটা হলো যে এই কার্য যারা করেছে, যেভাবে করেছে, আমার দৃষ্টিটুকু আমি দেখেছি, তাতে এটি করতে যথেষ্ট সময় ধরে একটা প্রস্তুতি নিতে হয়েছে, এটি সমন্বয় করতে হয়েছে, নেটওয়ার্কিং করতে হয়েছে। তারপরে যার বিভিন্ন এলাকায় যেখানে ওইসব এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আমাদের এলাকায় যারা তাদেরকে আমাদের এলাকার ছেলেপেলে মনে হয়নি। তার মানে কি অন্য জায়গার থেকে আনা হয়েছে। এই অন্য জায়গার থেকে লোক সুসংগঠিত করিয়া, সংঘবদ্ধ করিয়া, তাদেরকে অর্ডার হুকুম বুঝিয়ে নিয়ে আসা, এটা বিরাট একটা কর্মযোগ্য, এবং ওদেরকে ছাত্রের মতো দেখায় না, সেটা সবাই বলছে। তো এটি কর্মযোগ্য, তো বিশাল সময় লেগেছে, কর্মযোগ্য লেগেছে। ইন্টারনেটের শাটডাউন হলে কয়দিন, কিন্তু তার আগেই প্রস্তুতি হয়েছে। তাহলে সব কিছু ছিল। আমাদের রাষ্ট্রের কিন্তু সক্ষমতা এখন অনেক, আমাদের নিরাপত্তা বাহিনী বা সংস্থা যারা আছে তাদের জনবল অনেক, তাদের যে আর্থিক ক্যাপাবিলিটি অনেক, তাদের যে প্রযুক্তিগত সক্ষমতা, যেটার মনিটরিং করা সেটা যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। তাহলে এই যে এত কিছু ঘটলে, এতদিন ধরে যে কথাটা আমি বললাম যে সময় লাগে, এই অর্থের লেনদেন হয়েছে, তাহলে তারা কেউ কিছু টের পেলেন না। এখন কথাটি হলো
যে তাহলে কি হলো, কথাটা হলো যে রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে এটা রাষ্ট্রের সবচেয়ে বড় অসুখ, রোগ, এটা ভয়াবহতা। 2009 সালে পিলখানায় যে ঘটনাটি ঘটে আমরা এখনো মনে আছে আমাদের, সেখানে প্রধানমন্ত্রী গেলেন, পরের দিনও প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল। তো এখন তো সব তথ্যপত্র বেরিয়ে আসছে যে এই যারা করছেন তারা বেশ অনেক আগের থেকেই এই সলা পরামর্শ, মিটিং শিটিং, এটা সেটা বহু কিছু করছিলেন। তাহলে প্রধানমন্ত্রী ওখানে অনুষ্ঠানে যাচ্ছেন, প্রধানমন্ত্রী যাচ্ছেন, তার উপরেও তো বহু রকম হুমকি রয়েছে, তাকে হত্যা করার জন্য 21 চেষ্টা করেছে। 2004 সালে 21 আগস্ট এই ঘটনা ঘটেছে, আমরা সব কিছু জানি। তা প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন, এইরকম ঘটনা বহুদিন ধরে পরিকল্পনাটা, এরকম সহিংস ঘটনা ঘটতে পারে, তারা সেখানে টার্গেট কে হবে না হবে সেটা অন্য বিষয়। তো সেখানে আমাদের যারা দায়িত্বে ছিলেন তারা কিছু কেউ টের পেলেন না। আমি এই কথাটি এই জন্য আনলাম, তখন যারা ওই সমস্ত দায়িত্বে ছিলেন তাদের কোনো জবাবদিহিতা নেওয়া হয়নি। এখন কথা হলো যে আপনি যদি জবাবদিহিতা না নেন তাহলে এই জবাবদিহিহীনতার আরও জন্ম হবে। আপনি যদি অপরাধের বিচার না করেন আরও অপরাধীর জন্ম হবে। তাহলে এই প্রসঙ্গে আমি বলি, যারা 2013 সালের 28 ফেব্রুয়ারি, আমি সুনির্দিষ্ট ডেট বলছি, আপনি একজন সাংবাদিক, আপনার টেলিভিশন রিওয়াইন্ড করে দেখেন, 28 ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনের সাঈদীর মামলার রায়টা ট্রাইব্যুনালে যখন ফাঁসির আদেশ হলো, দুপুরবেলা বিকেল থেকে জামাত শিবির সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করলো, আগুন জ্বালাও পোড়াও শুরু করে দিল। গাইবান্ধায় একটা পুলিশ ফাঁড়ি, তখন তো এই জামাত এরা হঠাৎ করে এটা শুরু করছে, পুলিশরা ঘুমান্ত ছিল, ওখানে ঘুমিয়েছিল, সেই পুলিশ ফাঁড়িতে আগুন জ্বালাই দিয়ে 4 জন পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারা হলো। তারা দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা পোড়ানো হলো, শহীদ মিনার ভেঙে দিল সশস্ত্র পদে। 28 তারিখ রাত্রে টেলিভিশনের খবরগুলো রিওয়াইন্ড করে দেখেন, 1 মার্চ 2013 পত্রিকার খবরগুলো আপনারা দেখেন, সব চিত্র পাবেন। এখন প্রশ্ন হলো, তাদের কোনো তো বিচার হলো না, তাদের কোনো ধরা হলো না, বিচার হলো না, কি ধরছে কি না ধরছে আমরা জানি না। বিচার হয়েছে, জাতীয় পতাকা পোড়ানোর বিচার কি হওয়া উচিত আমরা সবাই বলি, রাষ্ট্রদ্রোহিতা। তা রাষ্ট্রদ্রোহিতার বিচার কি, শাস্তি কি, সেটা আমরা জানি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদেরকে এগুলো বিবেচনা নিতে হবে। সেটা হলো যে বাংলাদেশের বড় মূল স্রোতে যে রাজনৈতিক দল, সে ক্ষমতায় থাকুক ক্ষমতার বাইরে থাকুক, তাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সব কিছুর উদ্দে রাষ্ট্র, সব কিছুর উদ্দে দেশের মানুষের নিরাপত্তা, তারপরে আপনি রাজনীতি করেন। একজন ক্ষমতা থাকান আর একজন ক্ষমতা আনেন। কিন্তু কি দেখলাম আমরা 2013 সালের 1 মার্চ বিএনপির শীর্ষ নেতৃত্ব বললেন কি, যে জামাত শিবিরের সঙ্গে তোমরা সবাই নেমে যাও রাস্তায়। তো তারপরে নেমে গেল। তারপরে কি হলো, চাঁপাইনবাবগঞ্জে আপনার কনসার্টে একটা বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হলো এবং একজন ইঞ্জিনিয়ারকে ওখানে পুড়িয়ে মারা হলো। সে বের হওয়ার চেষ্টা করছিল, তাকে বের হতেও দেয়নি, ওর মধ্যে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে, খবরে পত্রিকা বাড়ি করেন। তো এখন বিষয়টা হলো যে কেন এইগুলো করবে, এই প্রশ্নের উত্তর নাই। কিন্তু এই ঘটনাগুলি এজন্য আবার মনে করাই দেওয়া যে এই ঘটনার সাথে এই ঘটনার পরম্পরা থাকাটা অস্বাভাবিক নয় এবং পরম্পরা রয়েছে। সুতরাং আপনি যখন দেখবেন তখন আইসোলেটেড একটি ঘটনা দেখেই মানে বিচ্ছিন্নভাবে একটি ঘটনা দেখার চূড়ান্ত মন্তব্য করে দেওয়া এবং চূড়ান্ত একটা কনক্লুসিভ বক্তব্য বলে দেওয়া কিন্তু সেটা সঠিক নয়। সে কারণেই আমি শুরু থেকে বলেছিলাম যে আমি কতগুলো প্রশ্নের উত্তর পাই না। এই প্রশ্নের উত্তর বের করা উচিত, বের করতে হবে জাতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, মানুষের জননিরাপত্তার স্বার্থে, মানুষের স্বার্থে। সুতরাং আমি যে কথাটি বলেছিলাম আবার রিপিট করি যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, এই জীবনহানি হয়েছে, সেটারও নিরূপণ হওয়া দরকার। কোথায় কি কার ল্যাপ ছিল, কার অতিরিক্ত কী করেছে, একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে এবং তার পিছনে কারা ছিল তাদেরও মুখোন্মোচন করা দরকার এবং এদের এক ধরনের যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের সেই উপযুক্ত বিচারটা হওয়া দরকার। যদি এই এক্সাম্পল হয় তাহলে আগামীতে ভবিষ্যতে হয়তো আমরা রক্ষা পাবো। যদি এক্সাম্পল চেষ্টা না হয়, বিচার না হয়, এরকম না হয়, তাহলে আবারও কিন্তু এই ঘটনা ঘটবে। আমি একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় আবার যুক্ত হব। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
স্যার, আমরা আলোচনা শুরু করব আবারও। আমরা এ পর্যায়ে আমাদের সহকর্মী একরামুল হক সায়েম উনি একটা প্রতিবেদন করেছেন যে এই যে আমরা আজকে আলোচনা করছি জনজীবনে স্বস্তি, সেটি কেবলমাত্র রাজধানীর ভেতরে না, দূরপাল্লার বাসও চলা শুরু হয়েছে কিছু কিছু। সেই বিষয়ে ঢাকা থেকে ছাড়ছে দূরপাল্লার বাস, সেই ধরনের একটি রিপোর্ট আমরা দেখে আসি। আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বাস টার্মিনালে। 5 দিন পর দূরপাল্লার বাস চলাচল শুরু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। যদিও যাত্রী সংখ্যা যেমন কম, তেমনি ছেড়ে যাওয়া বাসের সংখ্যাও সীমিত। বিগত এক সপ্তাহ পরে আমার কাজ নাই, এখন ঢাকা থাকলে তো দৈনিক 400 টাকা খরচ। এখন বাড়ি আবার সমস্যা, আমার মেয়ের অসুখ, আমার ওয়াইফের অসুখ, যার কারণে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। আতঙ্ক লাগছে। তারপর এখন সেনাবাহিনী যেহেতু নামছে, এখন জাতীয় রোডে আছে, এখন আর ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। পেটে ভাত না থাকলে কি করব, কাউন্টার তো খুলতেই হবে। বাস না পেয়ে জরুরি প্রয়োজনে কেউ কেউ বিকল্প মাধ্যমেও রওনা দিচ্ছেন। আমি সি ফুডের বিজনেস করি, আমার সেখানে ফ্যাক্টরিতে আজকে 4 দিন যাবৎ প্রোডাকশন বন্ধ, কারণ এগুলো কাঁচামাল। সেখানে না গেলে পরে আমি প্রোডাকশন চালু করতে পারছি না। বাড়ি চলে যেতে হবে, এখানে বদ্ধ পরিবেশে থাকা সম্ভব না। এদিকে প্রায় এক সপ্তাহ যান চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। বাস টার্মিনালে গল্প আড্ডায় অলস সময় পার করছেন তারা। এভাবেই বয়ে আছি, না খেয়ে আছি, বাড়ির মধ্যে 1 টাকা দিয়ে বাড়াইতে পারতেছি না, আমরা নিজে না খেয়ে আছি। আমি কি করবো, কেমনে চলবো? লুডো খেলতেছি ভাই, এখানে তো 6-7 দিন হলো বসে আছি, সময় কাটা দিয়েছি, ভালো লাগে না। বুধবারে রাত্রি যাচ্ছি, গাইবাজার থেকে 15,000 টাকা টিপ পাচ্ছি, 4,000 খরচা হয়েছে, 11,000 খাওয়া শেষ করছি। এখন টাকা আছে আমার কাছে 400, আজের দিনটা খাওয়ার পাবো ভাই। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা নিয়ে জনমনে স্বস্তি ফেরানোর তাগিদ পরিবহন সংশ্লিষ্টদের। গত কদিনে সহিংস পরিস্থিতিতে বেশি উত্তাপ ছড়িয়েছিল ঢাকার প্রবেশ পথগুলোতে, আর এতে করে ছেড়ে যেতে পারেনি দূরপাল্লার বাস। তাতে করে শুধু মানুষের ব্যক্তিগত কাজকর্মই নয়, ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নেমে আসে স্থবিরতা। আর কবে এমন স্থবিরতা কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক পরিস্থিতি, সেজন্যই মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, সায়দাবাদ বাস টার্মিনাল, ঢাকা। যে আমরা সহকর্মী রিপোর্টটি দেখছিলাম, সার্বিকভাবে সেই আলোচনা তো করবেন। পাশাপাশি আরেকটি বিষয়, আমাদের এই স্বস্তির কথা যখন বলছি, আজকে মানে যে দিনটি গেল আর কি, মঙ্গলবার, সেই দিনে প্রজ্ঞাপন তো হয়ে গেল এবং ছাত্ররা বা বৈষম্য বিরোধী বলি, কোটা সংস্কারের আন্দোলনে বলি, যাদের যে দাবি ছিল, কেউ কেউ বলছে যে দাবির চেয়ে অনেকটা বেশিই হলো, এবং এই যে কোটায় যে প্রজ্ঞাপন হলো এবং যেই আনুপাতিক হার, সেই সব বিষয়ে যদি কিছু। ধন্যবাদ আপনাকে। স্থবির দেশ কথাটা শেষে বললেন, সেই কথাটা আগে বলে নিই। দেশের ভাবমূর্তি বিপন্ন হয়েছে। তার কারণ হচ্ছে আরব আমিরাতে 57 জন জামাত শিবিরের কর্মী মিছিল করেছিল, যার ফলে তাদেরকে জেল দেওয়া হয়েছে, এবং আমিরাত সরকার সাময়িকভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আর একটি হচ্ছে ডক্টর ইউনূসের কথা কাগজে আমরা দেখেছি কিনা আমি জানি না, আমার মনে নাই, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে ডক্টর ইউনূস নাকি বিদেশি রাষ্ট্রগুলোর কাছে চিঠি লিখেছেন বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, এবং সেটা আপত্তিকর। তো বাংলাদেশের সহিংসতা নিরোধের জন্য তিনি হস্তক্ষেপ করতে বলেছেন। তো হস্তক্ষেপ তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তিনি পারেন না। আচ্ছা যাকে, তো এখন আরেকটা কথা হচ্ছে, আপনার প্রশ্নটা যেটা ছিল সেটা উত্তরে যদি যাই, যে প্রজ্ঞাপন দিয়ে আমি তো প্রথমেই বলেছি যে বরফ গলা পানি দিয়ে নদী হবে কিনা তার জন্য আমরা একটু অপেক্ষমান থাকি। এবং মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী যেমন বলছেন যে মুক্তিযোদ্ধা তিনি জানেন যে আমরা কোনো সময় স্বাধীন বাংলাদেশের সংঘাত সংঘর্ষ চাইনি, তো হয়ে গেছে যখন সেটা সামলাতে হবে আমাকে, অবশ্য উপায় নেই। তবে স্বস্তির ব্যাপার, প্রজ্ঞাপন ভিত্তিক স্বস্তির ব্যাপারটি আপনি যেমনটা বলছেন তার সঙ্গে আমি সবিনয় দ্বিমত পোষণ করছি,
কেন আমি বাজারে গেলে বাজার করতে পারি না। আচ্ছা স্যার, সেটা তো একটি বিষয় আছে, কিন্তু আমি যেই দৃষ্টিকোণ থেকে বলছি সেই যে ছাত্রদের একটি যে দাবি ছিল সেই জায়গায় আপাত দৃষ্টিতে এখন কি আপনার কাছে মনে হয় কিনা যারা আন্দোলনকারী ছিল তাদের একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অ্যাটলিস্ট তাদের যে দাবি সেইটুকু যেহেতু পূরণ হয়েছে, তারা কি এই আন্দোলনের পরিসমাপ্তি বা সরকারকে সাধুবাদ জানানো বা তাদের থেকে এক ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা না? কিন্তু তারা তো বলেছে তাদের 8 দফা দাবি জন্য আন্দোলন চলমান থাকবে। 8 দফা দাবির সঙ্গে সব কিছু আমি একমত নই। যেমন ধরুন, তারা একটা দাবি করেছে 3 বিশ্ববিদ্যালয় 3 জন উপাচার্যের পদত্যাগ, কিন্তু কথা হচ্ছে ছাত্রলীগ উপাচার্যদের অধীনে থাকে না, বরং উপাচার্যদেরকে ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে, এটা আমি জানি। তো সেই জন্য যে দাবিটি যৌক্তিক নয় যে তাদের অনুমতি পেয়েই এটা মন্ত্রীর পদত্যাগ, সব কিছু সব দাবি। তবে দুই পক্ষকেই লেনদেন করতে গেলে ছাড় দিতে হয়, নইলে অভিন্ন অবস্থানে আসা যায় না। তো এই কথা, আপনার কথার সঙ্গে মূল চেতনার সঙ্গে আমি একমত যে তাদের একটা ঘোষণা দেওয়া উচিত যে অন্তত তাদের আমাদের মূল দাবি আমরা পেয়েছি, আমরা শুরু হয়েছিল, পরবর্তীতে হয়তো অনেক সেই জায়গায় কিছুটা সমীকরণ হলো, এটা আমি মনে করি। তবে আমরা অপেক্ষমান পুরোপুরি স্বস্তির জন্য। জি, আমি মোহাম্মদ শিকদার যে বিষয়টি আলাপ করছিলাম, যে আপনি বলছিলেন প্রথমত সেই বিষয়টি একটু শেষ করবেন যে কোন রাজনীতি বা যখনই আমরা যেই রাজনৈতিক দলেরই থাকি তাদের তো আসলে আমাদের সকল মত পথের ঊর্ধ্বে আমাদের ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু যখন জাতীয় স্বার্থের প্রসঙ্গ আসে সেই জায়গাতে তো অন্তত একটা ভিন্ন মত হওয়া বা তাদের একাট্টা হয়ে একটি ঘোষণা দেয়া, সেই জায়গাতে আমরা একমত হতে পারি না, বা যে বিষয়গুলো পড়ছিলেন যে আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো প্রকার পন্থা আমরা অবলম্বন করি, সেই জায়গাটা একটু ব্যাখ্যা করবেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ করে আমার মনে আসলো। আমি ডাক্তার ইউনূসের যে কথাটি বললেন আমি শুনিনি বা দেখিনি, যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি সত্যি হয়ে থাকে যে উনি এটা বলেছেন, তাহলে এটার অনেক গুরুত্ব আছে এবং এই ঘটনার সাথে এর সম্পৃক্ততা আছে বলে আমার কাছে মনে হয়। কারণটা হলো আবার একই সাথে যেটা ইউএতে জামাত শিবিরের যে মিছিল, এই সব কিছু তার মানে হয় কি যে এই ঘটনা শুধুই ছাত্রদের দাবি দেওয়ার বিষয় নয়, এর ভিতরে দেশীয় আন্তর্জাতিক রাজনৈতিক যে চক্রান্ত দেশকে নিয়ে, দেশের বিরুদ্ধে বা দেশকে নিয়ে যার যার মতো, তার কিন্তু আলামত তাহলে কিন্তু বহিঃপ্রকাশ ঘটে, তার আলামতের বহিঃপ্রকাশ ঘটে। উনি একজন নোবেল লরিয়েট, আমাদের সম্মান, আমাদের গর্ব, উনি নোবেল পুরস্কার পেয়েছেন। ওনার কাছ থেকে এ ধরনের বক্তব্য যদি সত্যি দিয়ে থাকেন, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং মোটেই সেটা ওনার জায়গা থেকে ওনার কাছ থেকে এরকম আসা যায় না। তার মানেটা কি? তার মানেটা যে ওনার মতো বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট একজন মানুষ যখন এই কথা বলেন, তাহলে বুঝতে হবে এর শিকড় অনেক গভীরে, অনেক গভীরের শিকড়। সুতরাং আপনার যাই কিছু করেন না, শুধু একটা ঘটনাকে একজনকে দোষারোপ করে একটা এটা কিন্তু নয়। সেজন্য এইটা বৃহত্তর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ হিসাবে বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটেছে। হ্যাঁ, আমরা দেখছি একটা বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং এটি ভয়ানক বিষয়, আমার কাছে একদম ভয়ানক বিষয় মনে হচ্ছে। আমি এর আগে আমার এই আমার খবরটা শোনা ছিল না সেই জায়গা দিয়ে। এখন আপনি আসেন রাজনৈতিক সহিংসতা, কেন আমরা বেরোতে পারছি না, কি সমস্যাটা কোথায়? পৃথিবীর আপনি একটা দেশ দেখান, সারে পণ্ডিত মানুষ, ওনার যথেষ্ট শ্রদ্ধা করি আমি, একটা দেশ স্যার আপনি বলেন নাম, যে দেশে এরকম রাজনীতি চলে যে জাতির পিতা মানি না, জাতির পিতা ছুঁড়ে ফেলে দেয়। এবং এখনো 53 বছর পরেও এই ঘটনা দেখি যে জাতির পিতার প্রতিকৃতি পেলে 1971 সালে আমরা পাকিস্তানি সেনাদের যে জিজ্ঞাসা প্রকাশ করতে দেখেছি, সেরকম জিজ্ঞাসা প্রকাশিত হয় পৃথিবীতে কোথাও আছে? একটা দেশ থাকে, আমি সেটা সারা কাছে শিখতে চাই যে সে নামটা কোন দেশ, যে জাতির পিতাকে এটা করা হয়। তারপরে হলো যে স্বাধীনতার ঘোষণাপত্র, অত্যন্ত গর্বের বিষয়, খুব কম দেশেই স্বাধীনতা ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তার কোনো অংশকে সম্মান দেখানো হয় না। তাহলে
এই রাজনীতি যদি বজায় থাকে তাহলে তো সংঘর্ষ অনিবার্য, কিন্তু বাস্তবতা হলো বজায় আছে। আমরা এর থেকে মুক্তি পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা এই যে তারও কিন্তু কিছু কিছু আলামত আমরা দেখতে পাই। এই যে যদি ডাক্তার ইউনূসের এইটা হয়, এই বক্তব্যটা যদি সঠিক দিয়ে থাকেন, তাহলে এটাও কিন্তু এটার সাথে জড়িত যে কি কারণে আমরা মুক্তি পাচ্ছি না, কি কারণে এই ধরনের রাজনীতি মুক্তি পাচ্ছি না। এটাও তার একটি কারণ যে আমাদের দেশের ভিতর থেকে অনেকেই এরকম অনেক বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, খুবই নামকরা লোকজন তারা কি করেছে। পদ্মা সেতু বিভাগে কী হয়েছে আপনারা সবাই এখন জানি। আমাদেরই বুদ্ধিজীবী লোক, আমাদেরই বড় বড় অর্থনীতিবিদ তারাই বলেছিলেন যে এখানে ভয়ানক দুর্নীতি হয়েছে, কিন্তু কানাডার আদালতে, ফেডারেল আদালতে প্রমাণ হয়েছে যে এখানে কোনো রকম কোনো দুর্নীতি হয়নি। তাহলে আমরা আমাদের এই বুদ্ধিজীবী যারা পণ্ডিত ব্যক্তি, খ্যাতনামা বিশ্ববিখ্যাত, তাদের এই যে দায়িত্বহীনতা বা কি বলবো আমি, এটা মানে কোন ভাষায় তাদেরকে আমি অভিহিত করব, এই যদি হয় তাহলে সেই রাষ্ট্রে তো আপনি কি করে সব কিছু একেবারে সহি সালামত একবারে স্ট্রেট ফরওয়ার্ড সেই প্রত্যাশা করেন, সেটা তো হওয়ার কথা নয়। সেই জন্য যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, কিন্তু একই সাথে এই যে এত কঠিন বাস্তবতা, সেই কঠিন বাস্তবতাটাকেও আমাদেরকে আমলে নিতে হবে যে কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা তো বাংলাদেশে 2006 সালে একজন মন্ত্রী হয়ে বললেন কি যে দেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। হ্যাঁ, তারপর তার মন্ত্রী থাকলো, সব কিছু থাকলো, কিছুই হলো না। তো মুক্তিযুদ্ধ হয়নি, তার মানে মুক্তিযুদ্ধ থাকে না, আর কিছুই থাকে না, দেশই থাকে না। তাহলে থাকে, এবং তিনি আছেন, এবং যাদের সাথে মৃত্যুর তার বন্ধনে আবদ্ধ হয়ে তিনি মন্ত্রী হয়েছিলেন তারাও ভবিষ্যতে আছেন, তারাও মিছিল মিটিং করছেন, রাজনীতি করছেন, সভা সমাবেশ করছেন, দীর্ঘদিন তারা ক্ষমতায়ও ছিলেন। তবে এই বিষয়গুলো আপনি যদি আমলে না আনেন এবং আমাদের তরুণ প্রজন্ম, আমরা তাদেরকে মেধাবী বলতে চাই, যদি তারা তাদের কার্যকলাপের সময় এই বিষয়গুলো খেয়ালে না রাখে, মনে না রাখে, এই সব জায়গায় যদি তারা মেধার পরিচয় না দেয়, তাহলে তো এই দেশটা তো স্বাধীন হয়েছিল তাদের ভবিষ্যতের জন্য, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য। মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে যুদ্ধক্ষেত্রে, আমার সামনে আমার সহযোগী মুক্তিযোদ্ধা কীভাবে জীবন দিয়েছে আমরা দেখেছি, সেই দৃশ্য আমাদের মনে পড়ে। তারা যাবার সময় তারা বলে গেছে আমাদের কাছে যে তোমরা আমরা চলে গেলাম, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করবা, তারপরে তোমরা যদি দেশ স্বাধীন কোনোদিন হয়, তোমরা আমাদের ছেলে মেয়েদের, আমার নাতি নাতিদের বলবা যে তাদের ভবিষ্যতের জন্য আমরা বর্তমানটা দিয়ে গেলাম, তাদের ভবিষ্যতের জন্য, এই ছেলে মেয়েদের জন্য তাদের আমরা দিয়েছি। তো সেই ছেলে মেয়েদের তো আমরা প্রত্যাশা করি তাদের বোধোদয় হবে, তারা বুঝবে, তারা বুদ্ধিমান হবে, তারা কোনো চক্রান্তে, কোনো অশুভ শক্তির, কোনো বিপদগামী কোনো সে যেই হোক না কেন, আর চক্রান্ত ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ওই আমার বাংলাদেশের কৃষক শ্রমিক করে না। বঙ্গবন্ধু বলেছেন দুর্নীতি কৃষক শ্রমিকরা করে না, আমার খেটে খেয়ে মানুষটা চক্রান্ত করে না, দুর্নীতি করে না। দুর্নীতি চক্রান্ত করে আমরা শিক্ষিত লোক, ভদ্রলোক, আমরা সাহেব যারা হয়েছি তারাই করি। তো তার তো আলামত আমরা প্রতিনিয়ত দেখতেছি। সুতরাং এই বিষয়টা যেহেতু আমাদের ছেলেমেয়েরা আজকে অনেক সুযোগ, বিশাল সুযোগ সম্ভাবনাদের সামনে, সারা বিশ্বের সামনে, তাদেরকে সচেতন হতে হবে যে তারা যা করবেন সেটা যেন এমন কিছু না হয় যে তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, জাতির ভাবমূর্তি নষ্ট হয়, জাতীয় সম্পদ ধ্বংস হয়। সে যেই করুক না কেন, যে অজুহাতেই হোক না কেন, সেইটা তারাই তো গার্ড দেবে। এই রাষ্ট্রকে আমরা স্বাধীন করে দিয়েছি, এই রাষ্ট্রকে তো রক্ষা করার দায়িত্ব তাদের, এই রাষ্ট্রের সম্পদ রক্ষা করার দায়িত্ব তাদের, তাদের উপর আমরা আস্থা রাখি, ভরসা রাখি। তারা কি এমন কোনো কাজ কেন করবেন যে সে অন্য কোনো অপশক্তি, অন্য কোনো কেউ তাদের এই কাজের সুযোগ নিয়ে দেশকে ধ্বংস করবে, দেশের জ্বালাও পোড়া করবে, দেশের মানুষকে হত্যা করবে এবং তার মধ্যে প্রাণহানি হবে, সেটা তো আমরা তাদের কাছে প্রত্যাশা, তাদের কাছে কিন্তু আমরা অনেক প্রত্যাশা করি। সুতরাং তাদের আশা করি তারা সেই আমাদের প্রত্যাশাটা পূরণ করবেন। এবং সবচেয়ে বড় কথা যে
রেড লাইন, তারা কোনো ভায়োলেন্সে যাবেন না। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।